আসসালামু আলাইকুম। আমাদের এই বিশেষ ক্লাসে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বিশেষ ক্লাসটা সবার জন্য, বিশেষ করে যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সিটি কনস্টেবল নায়ক থেকে এএসআই, বা এএসআই থেকে সাব ইন্সপেক্টর, বা কনস্টেবল থেকে এটিএসআই, বা এটিএসআই থেকে টিএসআই, সবার জন্য আমরা এই বিশেষ ক্লাসটির আয়োজন করেছি। বিশেষ ক্লাসটি হবে মূলত সকাল 7টায়। আর অন্যান্য যে ক্লাসগুলো আছে, এএসআই থেকে সাব ইন্সপেক্টর বা কনস্টেবল নায়ক থেকে এএসআই, তাদেরটা হবে রাত 9টায়। এবং যারা কনস্টেবল থেকে এটিএসআই এবং এটিএসআই থেকে টিএসআই, তাদের ক্লাসটা হবে রাত 10:30টায়। আর সবাই হয়তো আহ, জানে, তারপর আমি বলছি, সাধারণত শুক্রবার এবং শনিবার ক্লাস নেওয়া খুবই কম হয়। এরপরে পরীক্ষা চলে আসছে, পরীক্ষার মধ্যে আসলে পরীক্ষাও চলে আসছে, আবার ঈদও চলে আসছে। তো ঈদের মধ্যে অবশ্যই আমরা মোটামুটি 2 তারিখ 3 তারিখ পর্যন্ত হয়তো আমরা ক্লাস নেব। কারণ সব দৌড়াদৌড়ি ছুটি, পুলিশের কিছু না কিছু ছুটি হবেই, আর নিজেরও কিছু ঝামেলা থাকে, হয়তো সর্বোপরি চেষ্টা করব তারপরেও টোটালি সকালের ক্লাসটা নেওয়ার জন্য, যদি কখনো রাত্রে না পারি, কেউ আমরা চলে আসি। তো একটা জিনিস আগে বুঝতে হবে যে পরীক্ষার প্রশ্ন কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর, এবং কনস্টেবল থেকে এটিএসআই, এটিএসআই থেকে টিএসআই, পার্থক্য কোথায়? সবারই দেহ রক্ষার অধিকারের প্রশ্ন আসে, বা আত্মরক্ষার অধিকারের প্রশ্ন আসে, বা চুরি কখন দস্যুতায় পরিণত হয় প্রশ্ন আসে। তফাৎ কোথায়? দেখা যায় এটিএসআই এবং টিএসআই যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করে, তাদের জন্য একেবারেই সামান্য কি আসে, যে দেহরক্ষার অধিকার বলতে কি বুঝেন, দেহরক্ষার অধিকার প্রয়োগ করে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা এটিএসআই টিএচআর জন্য আসে সাধারণত। আবার এই প্রশ্ন দেখা যায় কনস্টেবল থেকে এএসআই আসে। তো এই প্রশ্নটা যখন ইন্সপেক্টরশিপে আসে তখন কিভাবে আসে, এটাকে তখন একটু লেজ লাগাই দেয় কিরকম, যে দেহরক্ষার অধিকার বলতে কি বুঝেন, দেহরক্ষার অধিকার কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, বা যে সকল ক্ষেত্রে দেহরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়, ব্যাখ্যা দিন। তো যারা বোঝে তারা কিন্তু এই জিনিসগুলোকে অনুসরণ করে। কনস্টেবল থেকে এএসআই যারা হয়েছে, এরা যখন ইন্সপেক্টরশিপ পরীক্ষা দেন, এর মধ্যে কোনো তফাৎ নাই, প্রশ্ন একই রকম আসে। তো ধরে নেওয়া যাক, আমি সাল বলছি না, একটা পরীক্ষার প্রশ্ন আসছিল এএসআই থেকে সাব ইন্সপেক্টর। কি প্রশ্ন আসছিল? প্রশ্ন আসছিল বলপূর্বক গ্রহণ এবং দস্যুতার মধ্যে পার্থক্য কি। একটা প্রশ্নে কিন্তু বলপূর্বক গ্রহণ এবং দস্যুতার মধ্যে পার্থক্য কি। তাহলে বলপূর্বক গ্রহণ কত ধারা? 383। 383 স্যার। 383। দস্যুতার ধারা কত? 390। 390। বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে কোনো মৃত্যুর ভয় কি দেখানোর সুযোগ আছে? না, বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে না, সুযোগ নাই, এটা জেনে রাখবা, সুযোগ নেই। কারণ ওই বলপূর্বক গ্রহণটাই কিন্তু, কারেন্ট চলে গেছে, এই বলপূর্বক গ্রহণটাই কিন্তু একটা পর্যায়ে কি হয়, দস্যুতায় পরিণত হয়, হয় না? জি স্যার। জি স্যার। দেখো একই প্রশ্ন, বলপূর্বক গ্রহণ বলতে কি, দুঃখিত, বলপূর্বক গ্রহণ এবং দস্যুতার মধ্যে পার্থক্য কি। এরপরে দেখো একই প্রশ্ন কি বলছে, 7জন লোক একটি দাঙ্গা সংগঠিত করলো, তার মধ্যে 3জনের হাতে ছিল রামদা। ওই 3জনের জন্য অন্য 4জন থেকে আলাদা কোনো অপরাধ হবে? বাকি 4জন কোন ধারায় অপরাধ হবে? কি বললো? 7জন লোক একটা দাঙ্গা সংগঠিত করলো, 7জন লোক মিলে একটা দাঙ্গা সংগঠিত করেছে। প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজ। 7জন লোক মিলে একটা দাঙ্গা সংগঠিত করেছে, তার মধ্যে 3জনের হাতে ছিল অস্ত্র শস্ত্র, মনে করো রামদা, লাঠি, বল্লম ইত্যাদি, আর 4জনের হাতে কিছু ছিল না। এখন ওই 3জন এবং এই 4জন, তাদের সবার অপরাধ কি এক? সবার অপরাধ এক স্যার, জি এখানে স্যার, যদি গ্রেপ্তার হইতো তাহলে অপরাধের কথাটা ভিন্ন আসতো স্যার।
কোন ধারায় অপরাধ? 395। তাহলে কি ঘোড়ার ডিম বুঝলে? এই জন্য তো বললাম 7 জন লোক দাঙ্গা করেছে, 3 জনের হাতে 149 অস্ত্র। হবে স্যার। স্যার 149 ধারা স্যার একই উদ্দেশ্যে সাধনকল্পে কাজ করছে স্যার। 149, এই দুষ্টগুলা এগুলা জানে না, এগুলা হলো বকাস কোম্পানি। প্রশ্ন কিন্তু খুব সহজ। উত্তরটা কি হবে? যে পেনাল কোডের 149 ধারায় উল্লেখ করা আছে যে সকল ব্যক্তি মারাত্মক অস্ত্রে শস্ত্রে দাঙ্গা অনুষ্ঠিত করেছেন, তাদের মধ্যে যে দায়িত্বই পালন করুক না কেন, সবাই 149 ধারা অনুযায়ী দোষী। কি সঠিক উত্তর সেলিম? জি স্যার, এটাই উত্তর স্যার। এখানে যে একজন বলতেছে 395, আরেকজন বলতেছে উল্টাপাল্টা। না না, 395 তো স্যার ডাকাতির শাস্তি স্যার। তিনশো ওই যে মনে পঁচানব্বই করছে ভুল হয়ে ডাকাতি, ওই গেছে। যে আগে বলছি যে বলপূর্বক গ্রহণ এবং দস্যুতার মধ্যে পার্থক্য কি? 7 জন লোক একটি দাঙ্গা সংগঠিত করল, তার মধ্যে 3 জনের হাতে রামদা ছিল, ওই 3 জন এবং বাকি 4 জন কার কি অপরাধ? তো 149 ধারা বলছে সবারই একই অপরাধ। এখন এই প্রশ্ন দেখে মনে হচ্ছে প্রশ্ন হলো টাইপ করা 3.25 লাইন, মনে করে 3 লাইন। এখন উত্তরে কিন্তু এই বলপূর্বক গ্রহণ এবং দস্যুতা এর মধ্যে এটি বড়, আর বাকিটা কিন্তু একেবারে ছোট উত্তর। তো এখানে মার্ক ছিল 10। তুমি কি লিখবা? তোমাকে যা চাইছে তাই লিখতে হবে। তাহলে এখানে দেখা গেল অনেকেরই এই ধারণাগুলো নাই, কারণ এরা এই জাতীয় প্রশ্ন পড়ে নাই। ওই স্যারে বলছে গাইডে লেখা আছে, ওই গাইড নিয়ে দৌড়ে দৌড়ে। আর এরপরে প্রশ্ন যেটা আসছিল, সুরথাল প্রতিবেদন কি? একটা স্টেপ, একটা প্রশ্ন আমরা লিখি, সুরথাল প্রতিবেদন কি, একটা প্যারা হবে। এরপরে যে প্যারা ছিল, এই সুরথাল প্রতিবেদন লিপিবদ্ধকরণের নিয়মাবলী কি, একটা প্যারা। তৃতীয়ত, গলায় রশি দিয়ে মৃত্যুর একটি সুরথাল প্রতিবেদন তৈরি করুন। এর মধ্যে বড় কোনটা? কোনটা বড়? সুরতল প্রতিবেদন প্রস্তুত করা হবে। প্রতিবেদন। টোটাল সুরতহাল প্রশ্নটার পর্যন্ত ধারা কি প্রস্তুতটাই হবে? বড় স্যার। টোটাল প্রশ্নটার ধারা কি হবে? 174, 299 স্যার। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত 174, 299। এখন প্রশ্ন হলো, দেখো তাহলে সুরথাল প্রতিবেদন কি? আমরা সুরথাল প্রতিবেদন কাকে বলে? এই যারা বিশেষ পরীক্ষা, যারা এটিএসআই পরীক্ষা দিবে, এটিএসআই পরীক্ষা দেওয়ার আগে বিশেষ পরীক্ষায় তোমরা সবাই অংশগ্রহণ করবা, ঠিক আছে? এটিএসআই কোম্পানি সবাই যে যা আছো, কারণ পরীক্ষা আমরা যতটুকু কঠিন মনে করি তা কিন্তু না, সহজও হতে পারে। তো কাজে কাজে পরীক্ষায় সবাইকে অংশগ্রহণ করতে হবে, কেননা আর একটা পরীক্ষা তো তাদের জন্য কমন থাকছেই। এই জন্যই সুরথাল প্রতিবেদন কাকে বলে এরকম প্রশ্ন আসলে আমরা কিভাবে লিখবো? কিভাবে লিখবো আমরা মনির? সুরথাল প্রতিবেদন বলতে কি বুঝেন, বা কাকে বলে, বা সুরথাল প্রতিবেদন কি, আমরা কিভাবে লিখবো? সিআরপিসি এর 174 ধারা এবং পিআরবি 299 বিধি মোতাবেক আচ্ছা, কোন মৃতদেহের অবস্থা সম্পর্কে যে বলো। আমার কিন্তু উত্তর- জানতে চাচ্ছে সুরথাল প্রতিবেদন কি, আগে কিন্তু বলেনি সুরথাল বলতে কি বুঝেন, তা কিন্তু বলে নাই। সুরথাল প্রতিবেদন কি? সুরথাল প্রতিবেদন কি? মৃতদেহের অবস্থা সম্পর্কে বর্ণনা দেয়। কি সেলিম বলতে পারবা সুরথাল প্রতিবেদন কি? স্যার সুরতহাল প্রতিবেদনটা হচ্ছে কোনো সন্দিগ্ধ লাশের অথবা আত্মহত্যায় মৃত না, লাশের। এত এত দরকার নাই, আমাদের প্রশ্ন হলো স্যার তাহলে এক কথায় হবে হচ্ছে স্যার, অসামরিক। এক আমি কথায় বলি, বুঝতে হবে। স্যার এক কথায় বলবো স্যার, হ্যাঁ বলো। এক কথায় হচ্ছে স্যার, আহ, আহ, সন্দিগ্ধ লাশের
চেহারা সম্পর্কে বর্ণনাপূর্বক এটা তো যে প্রতিবেদনটুকু প্রতিবেদন। দাখিল করে? সুরতহাল প্রতিবেদন কি? আমাদের উত্তরটা হবে সুরতহাল প্রতিবেদন হলো, আমরা লিখবো সিআরপিসির 174 এবং পিআরবি 299 বিধি অনুযায়ী সুরতহাল প্রতিবেদন হলো কি? অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের লক্ষ্যে যে কার্যক্রম পুলিশ কর্তৃক পরিচালিত হয় সেটি হলো সুরতহাল প্রতিবেদন। সুরতহাল প্রতিবেদন কি? সুরতহাল প্রতিবেদন কি জন্য করা হয়ে থাকে? মৃত্যুর সঠিক কারণ মৃতদেহের নির্ণয়ের জন্য। আচ্ছা, কারণ এরপরে আমরা আসি ইহা লিপিবদ্ধকরণের নিয়মাবলী আলোচনা করুন। তাহলে কি আমরা পুরোটাই লিপিবদ্ধ করব? এই সুরতহাল প্রতিবেদন লিপিবদ্ধকরণের নিয়মাবলী আলোচনা করুন, এটা কি আমরা পুরোটাই করতে পারবো কি? খালি মূল হেডিং গুলা লিখবো স্যার। হ্যাঁ, কি না, হেডিং বাদ দাও, আমরা কি লিখবো? স্যার, দেহের যে সকল বর্ণনা আছে তার সংক্ষিপ্ত আকারে বলে যাব স্যার। আরে যে ঘোড়ার ডিম কিসের দেহের কোনো বর্ণনা? আঘাতের চিহ্ন নো থাকলে, নো কোনো নো নো আঘাতের নো চিহ্ন নো থাকলে নো সেটা নো। উল্লেখ করব। কি নিয়ম? তোমার কিছু বোঝো কিছু? নিয়মটা হলো তোমাকে লিখতে হবে সিআরপিসি 174 এবং পিআরপি 299 অনুযায়ী সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো। কি বললাম? সিআরপিসির 174, পিআরবি 299 বিধি অনুযায়ী সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের নিয়মাবলী নিম্নে আলোচনা করা হলো। 1, সুরতহাল প্রতিবেদনের যে কাগজে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে সর্বোপরি এই কাগজের মাঝামাঝি স্থানে সুরতহাল কথাটি উল্লেখ করতে হবে। 2, যে ব্যক্তির মৃতদেহটি সুরতহাল করতে যাওয়া হয়েছে যে ছাড়পত্র বা যে কমান্ড সার্টিফিকেট বা যে জিডি মূলে ঘটনাস্থলে যাওয়া হয়েছে তার বিবরণ। এরপরে কি? এরপরে যে কি মৃতদেহের কিভাবে, নাম ঠিকানা। এরপরে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার নাম, ঠিকানা, গোত্র। এরপরে কি? কোন ব্যক্তির সাহায্যে সেখানে গিয়ে মৃতদেহটি শনাক্ত করা হয়েছে তার নাম, ঠিকানা। কোন ব্যক্তির উপস্থিতিতে মৃতদেহটি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে তাদের নাম ও ঠিকানা। এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করাকালে যে সকল পরিলক্ষিত হয়েছে মৃতদেহের শরীরে তার বিস্তারিত বর্ণনা। এই তো নাকি? সাক্ষীদের স্বাক্ষরে এরপরে যিনি প্রস্তুত করেছেন তার নাম। এখন বিশেষ করে যারা এটিএসআই থেকে টিএসআই পরীক্ষা দিবে, তোমাদের ভুলে যাও যে আগে তোমাদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করুন। একটা সুরতহাল প্রতিবেদন আস্ত প্রস্তুত করতে বলছে, তাহলে তোমাকে কি লিখতে হবে? লেখলো যে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করুন, অমুক ব্যক্তি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে, তার একটা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করুন। এই ক্যামেরাগুলো যদি তোমরা বন্ধ করো, যদি কোনো মহিলা টহিলা আমাদের একজন নারী আছেন সেতু, ও হয়তো বন্ধ রাখতে পারে। সবাই যদি ক্যামেরা বন্ধ রাখো, ক্লাসের কি দরকার? বিছনায় শুয়ে আছো না কারো গলা ধরে আছো, এটা কিন্তু বোঝা মুশকিল। কাজে কাজে আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ডিউটি করতেছি স্যার, শুনতেছি তোমার স্যার ফোন কোনো থেকে। সমস্যা নেই, তোমার ডিউটি থাকলে এগুলো সব আত্মীয়র বাড়ি বেড়াতে আসেনি, ক্লাস ক্লাসের মতোই করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। আমি ওই পড়াই না, ওই যে বিছনায় শুয়ে আমি দেখছি তো অনেক ক্লাসে গেঞ্জি গায়ে দিয়া ওই এরম করতেছে আর ক্লাস করতেছে, ওগুলা ক্লাস আমি করাই না। ক্লাস ক্লাসের মতোই করতে হবে। ডিসিপ্লিন কখনোই ভঙ্গ করা যাবে না। এখন তোমরা শুয়ে আছো না ঘুমিয়ে আছো কেমনে বুঝবো? স্যার আমি জেগে আছি, ঘুমাই নাই। ওই জায়গায় আছো, তোমার ক্যামেরা বন্ধ করে এসে তুমি বুঝো। এগুলো সবারই ঠিক না, এটা উচিত সবারই ক্যামেরা ওপেন করা। যাই হোক, এখন সুরতহাল প্রতিবেদন যদি প্রস্তুত করতে হয়, তাহলে আমরা যদি সরাসরি প্রশ্ন আসে যে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করুন, তাহলে আমরা অন্তত একটা লাইন লিখবো যে পুলিশ সাধারণত সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থাকে সিআরপিসির 174, পিআরবি 299 বিধি অনুযায়ী। আমি
একজন পুলিশ অফিসার হিসেবে গলায় রশি দিয়ে আত্মহত্যার সুরতার প্রতিবেদন যেভাবে প্রস্তুত করব তা নিম্নরূপ। একটা প্যারা আমার হয়ে গেল। তার মানে আমি যারা পরীক্ষা যারা পরীক্ষার প্রশ্ন তৈরি করেছেন বা যারা খাতা দেখবেন তাদেরকে আমি একটা কি বুঝালাম, আমি যদি মনে করো পরীক্ষার প্রশ্ন আসছে যে ক নামক নারী স্বামীর সাথে অভিমানে স্বামীর সাথে অভিমানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে, এ ধরনের একটি কাল্পনিক চোরতাল প্রতিবেদন প্রস্তুত করুন। তো প্রথমে তোমাকে কি করতে হবে? তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো লিখতে হবে এটা ধারাটা কি ধারা। এটি একটি তোমাকে বোঝাতে হবে যে আসলে পুলিশ সদস্যগণ এই ধারা অনুযায়ী সুরতাল প্রতিবেদন প্রস্তুত করেন। তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে যে সিআরপিসির 174 এবং পিআরবি 299 বিধি অনুযায়ী পুলিশ সুরতাল প্রতিবেদন প্রস্তুত করে থাকে। আমি গলায় রশি দিয়ে আত্মহত্যা একখানা কাল্পনিক সুরতাল প্রতিবেদন নিম্নে প্রস্তুত করলাম। করে হুবহু একটা সুরতাল প্রতিবেদন তোমাকে প্রস্তুত করতে হবে। সুরতাল, সূত্র, মৃত ব্যক্তির নাম, ঠিকানা, বিস্তারিত। এরপর কি লিখলা তুমি? অমুক সঙ্গীয় কনস্টেবল অমুক অমুক সহ এত তারিখ এত ঘটিকার সময় অমুক স্থানে উপস্থিত হয়ে অমুকের দেখানো মতে, অর্থাৎ এই ব্যক্তির দেখানো মতে মৃত এই ব্যক্তির, অর্থাৎ উপরে যে লিখেছ তার সুরতাল প্রতিবেদন প্রস্তুত করতে আরম্ভ করলাম। এই তার দেহের বর্ণনা তুমি লেখলা, এখানে অবশ্যই তোমার কথাটা উল্লেখ থাকতে হবে। প্রশ্নে যেহেতু বলেছে স্বামীর সাথে অভিমান করে, তখন তোমার এই তদন্তে কিন্তু দিতে হবে সুরতাল প্রতিবেদনে যে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার স্বামীর সাথে বিভিন্ন কথা নিয়ে মনোমালিন্য হওয়ার কারণে অভিমান করে সে এই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। অর্থাৎ প্রশ্নে যে কথাটি আসে তোমাকে সে কথাটা উল্লেখ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? কি কোনো জি স্যার। লোকজন তো মেলা, রাশেদ তো সবসময় ঘুমিয়ে থাকে, রাশেদের কথা কম, ও কথা বলবে না, কিন্তু অন্যরা যদি বুঝলো কিনা তাও তো বুঝি না। বুঝতে জি পারছি স্যার স্যার। বুঝেছি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, গলায় রশি দিয়ে পানিতে ডুবে বিষ পানে বা আগুনে পুড়ে যেটারই তুমি সুরতাল প্রতিবেদন প্রস্তুত করো না কেন, 70% এক। শুধু দেহের অবস্থান, দেহের যে বর্ণনা এটি একটু আলাদা। গলায় রশি দিয়ে মারা গেলে একরকম, বিষ পানে আত্মহত্যা করলে একরকম, আবার পানিতে ডুবে মারা গেলে একরকম। তার যে চিহ্নগুলো শুধু আলাদা। এটা কি বুঝতে পারছো? যে কোনো জি স্যার। একটা যদি মুখস্থ করতে পারো, হুবহু লিখতে গিয়ে আমি সুরতাল প্রতিবেদন প্রস্তুত করতে আরম্ভ করলাম। এরপরে তার বয়স এরকম ইত্যাদি, তার শরীরটা কিভাবে, অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে পানিতে ডুবে একটা লোক মারা গেলে কি রকম তার শরীরের বর্ণনা হয়, এটা তোমাকে জানতে হবে। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, টহল দলের কমান্ডার হিসেবে খুব ভোরে আপনি একটি বাড়ির পিছনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখলেন। আপনি কিভাবে অপরাধ ঘটনাস্থল বা ক্রাইম সিন সংরক্ষণ বা হেফাজত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন? আপনি কি করলেন? একটা ভোরে বাড়ির পিছনে একটা মৃতদেহ দেখতে পেলেন, আপনি কি করবেন? কি করবেন আপনি? এই ক্রাইম সিন পদ্ধতি, এটা কিন্তু টোটালি কোথায় লেখা আছে এটা জানো কেউ? স্যার পিআরবি 635। কোথায় লেখা আছে কেউ বলতে পারো? কারো জানা আছে? এই যে কেউ বলতে অপরাধ পারো? তদন্ত নির্দেশিকাতে লেখা আছে। সঠিক উত্তর, অপরাধ তদন্ত নির্দেশিকার থেকে কিন্তু প্রশ্ন আসে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো, বিশেষ করে কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে সাব ইন্সপেক্টর, তাদের কিন্তু এই অপরাধ তদন্ত নির্দেশিকার থেকে ভালো ভালো প্রশ্ন আসছে। তার মানে 3টা প্রশ্ন আসছে ওখান থেকে, এবং 3টারই নাম্বার বেশি ছিল। কি সাইফুল, তা না? জি স্যার, এখান থেকে আছে। এখানে কিন্তু ওই যে 600 কত জানি বললো, এ বোকা জ্বালা বাদ। এখানে ধারার কোনো প্রশ্ন না।
এখানে বলেছে যে তুমি ক্রাইম সিন কিভাবে সংরক্ষণ করবা। মূলত এই ক্রাইম সিনের বিষয়টি হলো অপরাধ তদন্ত নির্দেশিকা থেকে নেয়া। আর এটি আসছে অপরাধ বিজ্ঞান থেকে। অপরাধ বিজ্ঞান থেকে এই অপরাধ তদন্ত নির্দেশিকা, অনেকেই বইটা কেন নাই, এই বইটা কম পাওয়াও যায় না সেই রকম, সেখান থেকে এটা সংগ্রহ করা হয়েছে। কাছাকাছি আমি একটা কিনছি স্যার। এই এখানে গুরুত্বপূর্ণ যেগুলো আছে দেখবা যে সকল ক্ষেত্রে কিন্তু ধারা নাই। আমার কথা কি বুঝতে পারছো? এজাহারের ত্রুটি বিচ্যুতি বা কোন কোন ত্রুটিগুলো থাকে, এবং বাদীর সাথে বা একজন অভিযোগকারী আসলে তার সাথে কি রকম আচরণ করতে হবে আন্দাজে গল্পের মতো লিখে দিলে হবে না। যে চা খাওয়াবো, পান খাওয়াবো, মাথায় হাত তুলে বলবো যে খালাম্মা আপনি এজাহার দিয়ে যান, এটার সুযোগ নেই। আমাকে লিখতে গেলে ওই বইয়ের ভাষায় লিখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে অপরাধ তদন্ত নির্দেশিকা। এখন আমার এই আকবর আর আমির হোসেন কইতেছে স্যার কোন বিপদে পড়লাম, পরীক্ষা আগে দিয়ে দাও। নাজমুল, এবার পরীক্ষা দিয়ে দাও এএসআই, ঠিক আছে নাজমুল? সোহেল, সোহেলকে শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পারতেছি স্যার, ডিউটিতে স্যার। হ্যাঁ, সব ডিউটিতে থাকো, পরীক্ষা কিন্তু দিয়ে যাও। পরবর্তী প্রশ্ন আসো। আচ্ছা, সাক্ষ্যের প্রাসঙ্গিকতা বলতে কি বোঝেন? এটা কত ধারা? সাক্ষ্য আইনে 3 ধারা। সাক্ষ্যের প্রাসঙ্গিকতা, ভালো কথা, এ ছান বন্ধ করো। এখন কোন অপরাধজনক ঘটনা, পূর্ববর্তী পরবর্তী আচরণ এবং অজুহাত কিভাবে প্রাসঙ্গিকতা পায় তা ব্যাখ্যা করো। তাহলে এই পূর্ববর্তী এবং পরবর্তী যে আচরণ, এটি যে আদালতে প্রাসঙ্গিক, এটা কত ধারা কেউ বলতে পারো? স্যার সাক্ষ্য সাক্ষ্য আইনে নিয়ে 8 ধারা স্যার। সাক্ষ্য আইনে 8। সাক্ষ্য না 8 ধারা। এটা কি? যদি এরকম কখনো প্রশ্ন আসে, একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, প্রশ্নটা এটাতে ডাইরেক্ট লিখে দিল, সাউন্ড বন্ধ করার সাথে সাথে। এখানে আমি সাউন্ড বন্ধ করো। তো এখন এখানে যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি, প্রশ্নের মধ্যে যেটা আসছে যে ক নামক ব্যক্তিকে কে বা কাহারা হত্যা করেছে তা কেউ বলতে পারে না। তবে ক যেদিন নিহত হয় সেদিন কয়ের বাড়ির আশেপাশে খকে ঘোরাফেরা করতে দেখা গেছে। এই আচরণটা কি প্রাসঙ্গিক? কি জি স্যার। জি স্যার, প্রাসঙ্গিক এটা? স্যার। প্রাসঙ্গিক স্যার, 8 ধারার মোতাবেক। প্রাসঙ্গিক স্যার। আবার এখানে আরেকটা কথা আসতে পারে যে ককে যে হত্যা করা হয়েছে, ককে যে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনাস্থলে একটা ছোরা পাওয়া গেছে। এই ছোরাটি জনৈক খ বাজারে ক্রয় করেছিল। তাহলে এই ধরনের আচরণটা কি ওখানে প্রাসঙ্গিক? জি স্যার, প্রাসঙ্গিক স্যার। প্রাসঙ্গিক স্যার। এটাও সাক্ষ্যের আটে স্যার। বা এমন হতে পারে ককে যে হত্যা করা হয়েছে, কে বা কাহারা হত্যা করেছে তা কেউ বলতে পারে না, তবে খ কয়েকদিন আগে ককে হত্যা করবে মনে মর্মে হুমকি দিয়েছিল। এ ধরনের আচরণটা কি প্রাসঙ্গিক? জি স্যার, প্রাসঙ্গিক স্যার। আচ্ছা, অজুহাত, এটি কত ধারা? 11 ধারা স্যার, 11 ধারা সাক্ষ্য স্যার। 11। শোনো, আমি যদি বিস্তারিত পড়াতে যাই 11 ধারা স্যার। তাহলে কিন্তু এত তাড়াতাড়ি শেষ হবে না। আমি সংক্ষেপে আলোচনা করব, তোমাদের ধারার কতটুকু আছে সেটা বুঝতে হবে। অজুহাত বা এলিবাই কি প্রাসঙ্গিক? সাক্ষ্যের 11 স্যার জি প্রাসঙ্গিক। স্যার। সাক্ষ্য আইনের 11 ধারা অনুযায়ী আসামির অজুহাত বলতে কি বোঝেন, সেটি কত ধারায়? 11 ধারা স্যার। সাক্ষ্য 11 ধারা স্যার। এখন প্রশ্ন আসছে, এখন প্রশ্ন আসছে যে ক নামক ব্যক্তির বিরুদ্ধে, ক নামক ব্যক্তির বিরুদ্ধে, সাথে সাথে সাউন্ডটা বন্ধ করবা বাবা। ক নামক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার একটি আদালতে বিচার কার্য পরিচালিত হচ্ছে। কার বিরুদ্ধে? ক এর বিরুদ্ধে। ক আদালতে জানায় ঘটনার দিন
সে ঢাকায় উপস্থিত ছিলেন না। তার যে এই ধরনের বক্তব্য, এটি কি আদালতে প্রাসঙ্গিক? সাক্ষ্যয়ের 11 ধারা প্রাসঙ্গিক স্যার, মোতাবেক সেটা 11 ধারা প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক স্যার। সাক্ষ্যয়নের 11 ধারা অনুযায়ী এটি আদালতে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। আচ্ছা, আসামির অনুপস্থিতিতে বিচার বলতে কি বুঝেন? এটা কি আমরা কোনো ধারা দিতে পারবো? এটা 339 339 খ। এরা আমি কথা বলি, ভালো করে বোঝো। সাউন্ডটা বন্ধ করো সাথে সাথে রে বাপু। আসামির অনুপস্থিতিতে বিচার বলতে কি বুঝেন, এটা কত ধারা দেব? 339 খসা সিআরপিসি স্যার। আমি যদি কোনো ধারা না দিই কি ভুল হবে? আমি যদি লিখি যে আসামির অবর্তমানে আদালত যে পদ্ধতি অনুসরণ করে বিচার কার্য আরম্ভ করতে পারেন, সেটা কি বলা হয় আসামির অনুপস্থিতিতে বিচার? আমি যদি বলি, কারণ আমি এখানে কিন্তু বলা হয় নাই তা যে হবে স্যার। আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি আলোচনা করুন। প্রশ্নটা কি বলছে? আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি আলোচনা করুন, তা কিন্তু বলে নেই। বলেছে আসামির অনুপস্থিতিতে বিচার বলতে কি বুঝেন। এরপরে বলছে দেখো যে পলাতক আসামির বিরুদ্ধে বিচার অনুষ্ঠান পরিচালনার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করতে হয় তা আইনের ধারাপূর্বক বিস্তারিত উল্লেখ করুন। তাহলে কি আমার এখানে দুটো বিষয় লিখতে হবে না? প্রথমে কি লিখতে হবে যে আসামির অনুপস্থিতিতে বিচার, আমরা কি লিখবো যে হ্যাঁ, সিআরপিসি অনুযায়ী আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়। তার মানে কি? অর্থাৎ আদালত পলাতক আসামির অনুপস্থিতিতে বিচার কার্য আরম্ভ করিবার লক্ষ্যে যে কার্যক্রম পরিচালনা করেন সেটি হলো আসামির অনুপস্থিতিতে বিচার। আসামির অবর্তমানে। আর তোমাদের তো কথা হলো স্যার ধারা ছাড়া কোনো কথা হবে না। এটা কি 339 খতে এরকম লেখা আছে? না, সেখানে লেখা আছে কি পদ্ধতি অনুসরণ করে বিচার কার্য পরিচালনা করা যাবে। তাহলে আমরা একই দুইটা উত্তর কি একই দেব? প্রশ্ন আসলে আসামির অনুপস্থিতিতে বিচার বলতে কি বোঝেন, আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি আলোচনা করুন। তাহলে আগে ওইটা লাগবো পরে ওইটা লাগবো নাকি কোনটা? না কে সাইফুল? না স্যার, আগে শুধু ইয়েটা দিব, পরে বিস্তারিত। এই জিনিসটা তো বুঝতে হবে, বোকারাম তো অনেকে বোঝে না, এলে পণ্ডিত শিয়াল পণ্ডিতের মতো আর কি। আচ্ছা, তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি আইনের ধারাসহ উল্লেখ করুন। আমরা কত ধারা দেব? 339 339 ক। আচ্ছা, রাশেদ আমাকে স্যার এটা শুনতে পাচ্ছ? আরেক হিসেবে ব্যবহার করা যাবে না স্যার? হাজলামো জাগা বানা মিয়া, এগুলা ভোকাস কোম্পানি বাদ দাও। রাশেদ, স্যার আসামির অনুপস্থিতিতে বিচার, এটা আমরা যদি পরীক্ষায় আসে, মনে করো পরীক্ষায় আসছে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা করা যায় কি, যদি বিস্তারিত আলোচনা করুন, তাহলে আমরা কিভাবে লিখবো? সিআরপিসি 339 খ দিয়ে শুরু করতে হবে স্যার। কিভাবে লিখবো? মনে করো তুমি মনে করো পরীক্ষার খাতায় লিখবা, কিভাবে লেখা শুরু করবা? কিভাবে লিখবা? কি বলতে পারবা? না স্যার, এই মধ্যে বলতে পারবো না স্যার। না বলাই ভালো। কিভাবে লিখবো আমরা সাইফুল? স্যার, সিআরপিসি 339 খ বিধিতে উল্লেখ আছে, 87 এবং 88 ধারার বিধান পালন করার পরও যদি আদালত এই মনে বিশ্বাস করেন যে আসামি গ্রেপ্তারের সম্ভাবনা নাই, গ্রেপ্তারের সম্ভাবনা নাই, বা পলাতক রয়েছে, আত্মগোপনে রয়েছে, তাহলে মানে দৈনিক দুটি বিষয়টা হলো, বাংলা পত্রিকায়। শোনো আমি যেটা বলতে চাচ্ছি, ওই যারা গাইড অনুসরণ করে, গাইডের মধ্যে লেখা আছে 88 68 ধারা অনুযায়ী সমন, 75 ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা, 87 ধারা অনুযায়ী হুলিয়া, 88 ধারা অনুযায়ী প্রকি পরোয়ানা, 14 গোষ্ঠীর ধারা দিয়েছে। আছে না গাইডে, বিভিন্ন গাইডে? জি স্যার আছে।
এটা দেওয়ার সুযোগ নাই। আমরা কি লিখবো? আমাকে বুঝতে হবে এই প্রশ্নের উত্তরটা সিআরপিসির 339-এর খ। আমি কি লিখবো? সেখানে উল্লেখ করা আছে সিআরপিসির 87 এবং 88 ধারার, আমরা কি লিখবো? সিআরপিসির 339-এর খ ধারায় উল্লেখ করা আছে সিআরপিসির 87 এবং 88 ধারার বিধান পালন করিবার পরও যদি আদালতের এরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে আসামিটি আত্মগোপন করেছে বা আশু গ্রেপ্তারের সম্ভাবনা নাই বা সে স্বেচ্ছায় পলাতক রয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারিক আদালত আসামির অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করিবার নিমিত্তে কি করতে পারেন? 2 বা ততোধিক কি করতে পারেন? জাতীয় বাংলা পত্রিকায়, তাই না, নাম ঠিকানা সহ জি স্যার। 30 দিনের কম নহে এরকম একটি দিন, এরকম একটি বিজ্ঞপ্তি প্রচার করতে পারবেন। এবং এই বিজ্ঞপ্তি প্রচারের পর যদি উক্ত আসামি ধার্য তারিখের মধ্যে আদালতে আত্মসমর্পণ না করেন বা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে আদালতে হাজির না থাকেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারিক আদালত উক্ত আসামির অনুপস্থিতিতে বিচার কার্য আরম্ভ করতে পারেন। কথা ক্লিয়ার? কারেক্ট স্যার। এখানে কোনো ফালতু আলাপ হবে না। স্যার নারী শিশু দেব, ওই অমুক দেব, তমুক দেবে, ঘোড়ার ডিম না। এখানে তো স্যার লাগাইছে, কিছু কিছু জায়গায় লাগাই দিছে স্যার। এটা তুমিও দাও, এটা তোমার আত্মীয় স্বজন থাকলে তুমিও দাও। কারণটা হলো নারী শিশুতে বলা আছে বর্তমানে 7 দিন, আর ওখানে বলা আছে 30 দিন। তো একই জিনিস দুইবার হলে তুমি তো নিজেই বিপদে পড়লা। জিডি লেখার সময় লেখলা যে গত 24 ঘন্টার জন্য পুরাতন ডায়েরি, গত 24 ঘন্টার পুরাতন ডায়েরি বন্ধ করা হলো, আগামী 24 ঘন্টার জন্য ডায়েরি খোলা হলো। আর মাস্টার সাহেব লিখতে গিয়ে লেখলেন 7টা 59 বন্ধ, 8টায় খোলা। তাহলে তুমি তো নিজেই ভুল করলা। ঠিক? তো এরকমই কথাটা, যখন প্রশ্ন আসবে সরাসরি যে আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি আলোচনা করুন, তখন বুঝতে হবে সিআরপিসির প্রশ্ন। রাকিব, এগুলা কিন্তু তোমাদের লাগবে, তোমার তো প্রমোশন হবে, তুমি টিএসআই হয়ে যাবে এর মধ্যেই। এতগুলা স্যার যখন কিছুটা হলে তোমরা পাবা। গাইডে অনেক এলোমেলো দেওয়া আছে স্যার। আমি আজকে একটা গাইডে দেখলাম স্যার যে সন্দিগ্ধ সম্পত্তি নিষ্পত্তির ক্ষেত্রে ওখানে পুলিশ আইনের 25, 26, 27 লাগাইছে। তো ওই 25, 26, 27 হচ্ছে বেয়ারিশ বেয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে লিখা। তো এটা এগুলারে লাগাই রাখছে স্যার। এখন কইলে তোমরা মন খারাপ করবা, তোমাদের ব্যাটসম্যান আছে, তোমাদের আত্মীয় স্বজন আছে, এরা কোনো মাস্টার না, মাস্টারের জাতও না। কারণ ওরা ভালো হয়েছে, ছাত্র বেশি, তো এই জন্য ওদের একটু দেমাগ বাড়ছে। এগুলোর একখানে করো, আমি জীবনে আইন নিয়ে আলোচনা করব না। আমি ওই সমাজে যাব, ওরা যদি আমার উত্তর দিতে পারে। আমি যদি ভুল বলি, আমি পড়াশোনা বাদ দিয়ে দেবো, পড়াবো না। আর ওরা যদি ভুল বলে, পড়ার বাদ দেওয়া লাগবে না, ওরা যেন মাফ চাইয়া ভুলগুলো সংশোধন করে। এটা মনে রাখতে হবে। কারণ এক একটা আইনে এক এক রকম ধারা দেয়া আছে, এক এক রকম সময় দেয়া আছে। তো আর সিআরপিসি তে এক এক রকম ধারা দেয়া আছে। এখন যদি প্রশ্ন আসে যে আপনি একজন সাব ইন্সপেক্টর, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা তদন্তকালে জানতে পারলেন মামলার বাদী এই মামলার আসামিকে হেয় প্রতিপন্ন বা সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করিবার উদ্দেশ্যে মামলাটি দায়ের করেছেন, আপনার করণীয় কি? আপনি কোথাকার কোন নাপিত মার্কা মাস্টার হলেন? একবার লেখলেন 17 ধারা, আবার একবার লেখলেন 211 ধারা। 211 ধারার সাথে 17 ধারা কি মিলল? কি? না স্যার, সত্য ধারা তো শুধু নারী শিশুর ক্ষেত্রে 211 প্যানাল করে। এখন এইগুলো তোমরা যারা নতুন, যারা ক্লাসে প্রথম আসে, এরা মনে করে স্যার কি আর উল্টাপাল্টা কথা বলবে, স্যারে যেভাবে বলে ছাত্র মানে সঠিকটাই বলতেছে। কিন্তু এটা নিষ্পত্তি করতে গেলে তোমাকে বইটা পড়তে হবে, বইয়ের জিনিসটা আলাদা। কারণ নারী শিশুর একরকম কাহিনী, পেনাল কোডের আর এক রকম কাহিনী। মনে করতে হবে একটা আইন বইয়ে যদি নির্দিষ্ট কোনো ধারা থাকে ওই অপরাধের জন্য, তাহলে ওই আইনটাই প্রযোজ্য হবে।
আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে মনে করতে হবে পেনাল কোড। এখন তুমি অস্ত্র আইনে কি করবা? অস্ত্র আইনে যে উল্লেখ করা নাই, কি লিখবা তুমি? অস্ত্র আইনে তুমি কি করবা? যদি মনে করো আপনি অস্ত্র মামলার একজন তদন্তকারী কর্মকর্তা, মামলা তদন্তকালে দেখতে পেলেন যে মামলায় এই মামলাটি সত্য নয়, তখন কি করবা তুমি? তখন কি তুমি নারী শিশুর ধারা দিবা, না 211 দিবা? এটা যেহেতু দুশো অস্ত্র এগারো আইনে স্যার। যেহেতু অস্ত্র আইনে এটা নাই। 211-তে যাবে স্যার এটা। তাহলে কি করতে হবে সেখানে? 211-তে যাবে না এটা। এই ব্যক্তির বিরুদ্ধে এটি চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দাখিল করে ওই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র মামলা দায়েরের জন্য আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। কারণ অস্ত্রটা তো ভাইসে আসে নাই, তুমি সংবাদ দিয়েছো স্যার ওর কাছে এই ঘরে আছে, তাহলে তুমিই জানো অস্ত্রটা কোথায় পেয়েছো। আমার কথা কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার, অনেক ভালো একটা বিষয় ক্লিয়ার হইলাম স্যার। তাহলে স্যার, তাহলে তার বিরুদ্ধে অস্ত্র আইনের সে 19-এর বাবা ওই যে থাকো, কে অবজাও, মামলা। অবজাও। প্রশ্ন আসছে, আপনি একজন সাব ইন্সপেক্টর বা আপনি একজন পুলিশ অফিসার, নদীতে টহল ডিউটি করা কালে বা নৌ টহল করা কালে একজন ব্যক্তির নিকট একটা অস্ত্র পেয়েছেন, আগ্নেয়াস্ত্র পেয়েছেন। এক একজন ব্যক্তির নিকট একটা আগ্নেয়াস্ত্র পেয়েছেন, কিন্তু সেখানে নৌকার মাঝি ব্যতীত, অর্থাৎ নৌকার মাঝির কাছে একটা আগ্নেয়াস্ত্র পেয়েছেন, আর কোনো ব্যক্তি নেই। আপনি অস্ত্রটি থানায় এনে জব্দ তালিকা প্রস্তুত করলেন, আপনার কাজের আইনসঙ্গত ব্যাখ্যা দিন। আমাদের মাস্টার সাহেবরা লিখছেন যে এটি অপরাধ, এই সেই হাবিজাবি। আপনার প্রশ্নে কি বলা আছে যে পুলিশ অফিসার ইচ্ছাকৃতভাবে সেখানে সুরতাল প্রতিবেদন প্রস্তুত না করে থানায় করেছেন? আছে নাকি প্রশ্নের মধ্যে? কি সাইফুল? স্যার আমি যেখানে অস্ত্রটা ধরেছি নদীতে সেখানে কোনো লোকজন নাই, আমার প্রশ্নে বলা আছে। আমি থানায় এসে সুরতাল প্রতিবেদন প্রস্তুত করেছি, এটি কি আমার অপরাধ হয়েছে? না স্যার, জি অপরাধ হবে স্যার, না। ঘটনাস্থলে স্যার জব্দ তালিকা। আরে ঘটনাস্থলে করবো, কিন্তু আমার প্রশ্নে তো বলা নাই। যদি প্রশ্নে উল্লেখ করা থাকলে ইচ্ছাকৃত ভাবে, তাহলে আমার অপরাধ হতো। তোমাকে বুঝতে হবে তো এই জিনিসগুলো, বোঝো। একজন নারী, প্রাপ্তবয়স্ক নারী, সে যদি 50 জনের সাথে সেক্সুয়াল কিছু করে, এটি অপরাধ না যদি কেউ নারীটি ইচ্ছা করে, তার মানে স্ব ইচ্ছা সম্মতি থাকে। সম্মতি থাকে। তো এখন প্রশ্ন হলো যে ক নামক নারী রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বন্ধু তাকে প্রস্তাব দেয়, চলো বন্ধু যাই ঘুমাই, তার সাথে যৌন কাজ করে, আর আপনি হঠাৎ করে লিখে দেন ধর্ষণ হিসেবে হয়ে গেল। প্রশ্নে কি বলা আছে তার ইচ্ছার বিরুদ্ধে, বা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বা অপহরণ করে, এগুলো তো নাই, ভয়ভীতি দেখিয়ে বা স্বামী স্ত্রীর বিশ্বাস সৃষ্টি করে, এগুলো আগে বুঝতে হবে। এখন প্রশ্ন হলো, এই অস্ত্রের ক্ষেত্রে আপনি যে কি করছেন, থানায় এসে জব্দলে প্রস্তুত করছেন, আপনার উত্তরটা লিখতে হবে যে পিআরবি 280, সিআরপিসির 103, 165 এবং বিপি ফরম নম্বর 24 অনুযায়ী ঘটনাস্থলেই সুরতাল প্রতিবেদন প্রস্তুত করার কথা উল্লেখ থাকলেও সেখানে লোক না থাকায় তিনি থানায় এসে যে জব্দ তালিকা প্রস্তুত করেছেন, এই কোনো অপরাধ হয়নি। আর যদি প্রশ্নে উল্লেখ করা থাকতো যে আসামিকে রক্ষা করার জন্য বা কাউকে বাঁচানোর জন্য বা ইচ্ছাকৃতভাবে, তাহলে না একটা কথা ছিল। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? পরীক্ষার প্রশ্ন আসছে, একজন নারী, ক নামক নারী রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ টহল দলের পুলিশ তাকে জিজ্ঞাসা করেছেন, এ তুমি কে? বলছে, স্যার আমি তো দেহ ব্যবসা করি স্যার। কি করবো স্যার, আমি তো এই করি, সংসার চালাই। তো এখন আমাদের পুলিশের উত্তর হলো তার বিরুদ্ধে 290-তে চালান দেয়া, বিভিন্ন এইটা ওইটা, অনেক কিছু। মেয়েটা তো স্ব ইচ্ছায় বলছে যে আমি দেহ ব্যবসা করি, কিন্তু পুলিশ যে তাকে 290-তে চালান দিল, প্রশ্নে কি বলা আছে
যে দেহ ব্যবসা করার সময় তাকে পেয়েছে বা লোক মুখে জানতে পারে সে ঘরের মধ্যে দেহ ব্যবসা করে? কি আছে এরকম প্রশ্নে? না স্যার, এখানে জনগণের যদি বিরক্তি বা অসুবিধার সৃষ্টি হতো তাহলে এটা করতে পারতো, কিন্তু না, আমার করাটা দরকার অপরাধ নেই, না। প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে নাকি? না স্যার। না স্যার, এগুলো করা নাই। তাহলে কি এখানে আবার প্রশ্নে বলা আছে যে সে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে, এটা কি তাহলে তার অপরাধ না? এটা তাহলে সে তো পুলিশ অন্যায় এখানে আটক। অপরাধ করছে। অন্যায় আটক হবে না, অদক্ষতা এটা অন্যায় আটক হবে না। পুলিশের যে সাবধারা যেটা আছে। প্রশ্ন কেন আমরা বলতেছি? একজন গার্মেন্টস কর্মীর সন্দেহে বলাই আছে, গার্মেন্টস কর্মী অমুককে যৌনকর্মী সন্দেহে, প্রশ্নেই তো বলা আছে গার্মেন্টস কর্মী, তাকে আপনি যৌনকর্মীর সন্দেহ করেন কিভাবে? এইগুলো প্রশ্ন হলো মেধার প্রশ্ন। যাই হোক, এজাহার বলতে কি বুঝেন? এজাহার কয় ধরনের হয়ে থাকে? এজাহার বলতে কি বুঝেন? এটা পরীক্ষার প্রশ্ন আসছিল এএসআই থেকে সাব ইন্সপেক্টরের। এজাহার বলতে কি বুঝেন? আমরা এজাহার কিভাবে লিখবো? এজাহার কি? এজাহার কি কোনো প্রেমপত্র, ভালোবাসার গল্প? কি মনের? না স্যার, এটা আমলযোগ্য অপরাধ স্যার, সংক্রান্ত আমলযোগ্য অপরাধের ঘটনা স্যার। কেন? আমলযোগ্য অপরাধের সংবাদ স্যার। কেন সংবাদ। আমি যদি বলি এজাহার হলো একজন ব্যক্তির সুবিচার পাওয়ার প্রার্থনা? এটাও সঠিক স্যার। তাও হবে স্যার। কেন এজাহারে কি উল্লেখ থাকে স্যার আমি ওরে ভালোবাসি, আই লাভ ইউ করতে চাই, এটা লেখা থাকে নাকি? সুবিচার পাওয়ার প্রার্থনা। এজাহার কি? আইনি ভাষায় যে কথাটি বলেছে যে সিআরপিসির 154 এবং পিআরপি 243 বিধি অনুযায়ী এজাহার বলতে বোঝায় কি বোঝায়? আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় যে প্রথম সংবাদটি আসে সেটি হলো কি? এজাহার। এজাহার কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের, মৌখিক দুই এবং ধরনের। লিখিত। শোনো, একটা কথা ভালো করে বোঝো, সিআরপিসি তো ভালো করে পড়ো নাই। পুলিশ লিখিত ভাবে দিক আর মৌখিক ভাবে দিক। একজন ব্যক্তি থানায় গিয়ে লিখিত ভাবে দিক আর মৌখিক ভাবে দিক, পুলিশ অফিসার তাহা লিখিয়া লইবেন, এটা দেখো ভালো করে উল্লেখ করে দেখো। তার মানে এজাহার সকল ক্ষেত্রে লিখিত হইতে হইবে। কিন্তু একজন ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করতে পারেন দুই ভাবে, সরাসরি মুখ দিয়ে গিয়ে বলতে পারেন, কাগজ কলমে তার আকুল আবেদনটা লিখতে পারেন। তাহলে থানায় এজাহার দাখিল করতে হয় কয় ভাবে? দুই ভাবে। কয়ের বাড়িতে 7-8 জন অজ্ঞাত পরিচয়কারী ব্যক্তি দরজা ভেঙে ঘরে ঢুকে বাড়ির লোকজনকে বেঁধে আলমারি ভেঙে মূল্যবান স্বর্ণালংকার টাকা পয়সা নিয়ে যায়। এ ঘটনায় বাদীর মৌখিক বর্ণনার ভিত্তিতে একটি এজাহার প্রস্তুত করুন। কিভাবে লিখবো? এটা কত ধারার এজাহার হবে? এটা ফৌজদারি 395। কার্যবিধান 243 বিধি মোতাবেক যেটা এজাহার লিপি, এটা পূর্ণাঙ্গ এজাহার লিপিবদ্ধ করতে হবে আর কি স্যার। হ্যাঁ, কিন্তু ওদের অপর কিছু একটা কোন ফরম্যাট লাগবে। ধারায়? ডাকাতি স্যার। 395 স্যার। 395 এবং 97। আমরা কি 300, দেখো আমাদের কথাটা কিন্তু ভালো করে বোঝো, আমরা কি 395 97 এখানে লিখবো উত্তরে, না শুধু এজাহারটা লিখবো যে বরাবর অফিসার ইনচার্জ অমুক? কোনটা লিখবো? এটাই লিখবো স্যার। এজাহার লিখুন। একটি ইজাহার মাস্টাররা লিখবো স্যার। দেখবা, 395 397 মামলা রেকর্ড করে ফেলাইছে, এজাহার লিপিবদ্ধ করতে বলছে, অর্থাৎ কি একজন পাবলিক ব্যক্তি মৌখিক জবানবন্দির ভিত্তিতে। তাহলে কি লিখবো আমরা? বরাবর ওই যেটা অফিসার আর কি ইনচার্জ আবেদন স্যার, অমুক, আবেদনটা লিখবো। তার আবেদন কি লাগবে? বরাবর অফিসার ইনচার্জ অমুক, এই তো নাকি বিষয়? অভিযোগ, আমি এজাহার। মোহাম্মদ অমুক বা আমি এই, নাম ঠিকানা বিস্তারিত, তারপরে তার বাসস্থান, সে কোথায় কিভাবে ছিল। এই 7-8 জন লোকের কথা কিন্তু বলতে হবে, 7-8 জন অজ্ঞাতনামা ব্যক্তি কতটার সময় বাড়িতে তার কিভাবে ওই দরজা ভেঙে কথাটা কিন্তু ওখানে উল্লেখ করতে হবে এজাহারে প্রবেশ করে, এবং সবাই কি করছে লোকজনকে বেঁধে এবং সবাইকে বাঁধছে এটাও উল্লেখ করতে হবে, আলমারি ভাঙছে সেটাও উল্লেখ করতে হবে।
মূল্যবান জিনিসপত্রের সাথে স্বর্ণালংকার এই কথাটা উল্লেখ করতে হবে। টাকা পয়সা নিয়ে গেছে সেটা উল্লেখ করতে হবে। তোমরা কি করলা, ওই যে মুখস্থ করে গেছো যেটা, ওইটা মাইরা দিছো একেবারে ধারা ধারা সহ। তাই কি হবে? তাহলে কি তুমি প্রশ্ন বুঝছো? কে? একটা লোকের বাড়িতে 7-8 জন লোক রাত্রিকালে প্রবেশ করে দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে সকলের হাত পা বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, অন্যান্য মালামাল নিয়ে গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৌখিক অভিযোগের ভিত্তিতে একখানা এজাহার লিপিবদ্ধ করুন। তো সেখানে কি আমরা ওই 395 397 লিখবো, না একটা এজাহার লিখবো? এখানে শুধু স্যার এজাহার লিখবে, এফআইআর এর ক্ষেত্রে স্যার ধারা আসবে আর কি তখন। এফআইআর আমরা তো এখানে বলে না। আমরা প্রথমে যেটা লিখবো যে লিখিত ভাবে মৌখিক ভাবে হোক, সিআরপি চিত্র 54 এবং পিআরবি 243 বিধি অনুসরণ করে এজাহার লিপিবদ্ধ করতে হয়। এরপরে লিখবা, প্রথমে তোমাকে দেখাতে হবে যে তুমি এই এজাহারের যে আইনসঙ্গত যে ধারাটা, এটা যদি নাও লেখো তোমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে হুবহু এজাহারটা লিখতে হবে। আর এই এজাহারের মধ্যে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ কেউ বলতে পারবা? এজাহারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিচে এই কলা কথাটি লিখতে হবে, আমি অফিসার ইনচার্জের নিকট বা থানায় ডিউটি অফিসারের নিকট মৌখিকভাবে বক্তব্য প্রদান করলে তিনি আমার কথা মতো লিখেছেন এবং আমাকে পড়িয়া শুনাইলে আমার মনোপুত হয় আমি নিম্নের টিপসই বা দস্তখত গ্রহণ করলাম। আর একটা কথা লিখবেন ডিউটি অফিসার, যে অভিযোগকারীকে পড়িয়া শুনাইলে তিনি তাহার মনোপুত হয়েছে বলিয়া শুদ্ধ স্বীকারে দস্তখত করেন। এইটা হলো মূল বিষয়। যখন মৌখিক জবানবন্দির উপর ভিত্তি করে এজাহার লিপিবদ্ধ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? ঘোড়ার ডিম বুঝছো? পুরোপুরি বুঝতে পারছি স্যার। তোমরা পড়ছো হলে ফাও, থানায় এএসআই গিরি করছো আর এলাকায় গিয়ে 2-4 টাকা খাইছো, এখন যখন পোস্টিং হয়েছে স্যার এলাকার দিনকাল ভালো চলে না, এগুলো বাদ দাও, বাদ দাও। আচ্ছা যাক, গল্প শেষ, পরবর্তীতে আসলাম। তদন্ত কাকে বলে? এই তদন্ত কত সিআরপিসির? 4-এর 1-এ স্যার। স্যার টাকা তদন্ত কাকে বলে? সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে যে কার্যক্রম, এটাই নাকি? জি স্যার। সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে বিচার ব্যতীত স্যার যে কার্যক্রমটা পরিচালিত আরে সেটাই বিচার তো আমি বিচারের কাছে করতেছি না, আমি বিচারের সরাসরি টতে মেরে দিলাম। আচ্ছা ভালো কথা, তদন্তের উদ্দেশ্য কি? তদন্তের উদ্দেশ্য হলো বাদী কর্তৃক দায়েরকৃত অভিযোগের সত্যতা যাচাই, ঘটনাস্থল পরিদর্শন, ঘোড়ার ঘটনার ডিম, সত্যতা যাচাই, ঘোড়ার ডিম, আসামিদেরকে এই তো গ্রেফতার। বললাম, এই ফাও ফাও বড় বাদ দাও। তদন্তের উদ্দেশ্য কি? সত্য মিথ্যা প্রমাণ করার জন্য তো তদন্ত করি তদন্তের স্যার। উদ্দেশ্য হলো সত্যতা যাচাই করা, এটাই হলো তদন্তের উদ্দেশ্য। তদন্তের উদ্দেশ্য সত্যতা যাচাই করা। আচ্ছা এখন আমরা চলে আসি, এখানে বড় রকমের প্রশ্ন আছে, মামলা রুজু থেকে নিষ্পত্তি পর্যন্ত বিভিন্ন স্তর, এগুলো এখন রুজু তো হলো 154, 243, এরপরে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ 156, তদন্তের উদ্দেশ্যে যাচ্ছেন 157, এরকম এরপর কেস ঘটনাস্থল পরিদর্শন, কেস ডায়েরি লিপিবদ্ধকরণ, যাক অনেক কিছু আছে এখানে। আমরা চলে আসি গলায়। আচ্ছা, রাজসাক্ষী তো অনেক সময় আসে, রাজসাক্ষী প্রয়োজন না। আর পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন, এটা কত আমরা কিভাবে লিখবো? মনে করো পরীক্ষায় প্রশ্ন আসছে পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন, আমরা এই প্রশ্নের উত্তরটা মানে একটা ধারা আছে বা একটা পিআরবি আছে বা একটা পুলিশ আইন আছে, আমাদের হেডলাইন প্রথম শুরু স্টার্টিংটা কি দিয়ে হবে? 153 দিয়ে হ্যাঁ, শুরু করবো স্যার। পিআরপি 153 বিধি মোতাবেক পুলিশ নিম্নলিখিত ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে। আমরা যদি এভাবে লিখি যে পিআরবি 153 বিধি অনুযায়ী পুলিশ যে সকল ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে তার নিম্নরূপ, তাহলে কি একটু ভালো হবে না? আচ্ছা,
বা পুলিশ কয়টা ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন? 3টে তিন ক্ষেত্রে স্যার। ক্ষেত্রে স্যার। 3টা ক্ষেত্র। কি কি? আত্মরক্ষা এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, বেআইনি ধারাটা আমি সমাবেশে, বলে দেব। ও স্যার ওই যে ফাও পেনাল এগুলা কোডে, বান্দা বিলাল, এই পেনাল তুমি কোডে 96 থেকে তাহলে 106 ভালো করো, আত্মরক্ষা ভালো করো, সম্পত্তি রক্ষার। এগুলো ফাও করে লাভ নাই। আমাকে লিখতে হবে যে 1 দিলাম, এরপরে আমি লেখা শুরু করলাম যে পুলিশ দেহরক্ষা এবং সম্পত্তি রক্ষা, অর্থাৎ প্যানেল কোড 96 থেকে 106 ধারা অনুযায়ী দেহরক্ষা এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। এখন যদি কেউ মনে করে যে আমি ওই 100 ধারার 6টা উদাহরণ দেব, প্যানেল, তারপরে 103 ধারা 4টে উদাহরণ দেবো, তাকে ঠিক হবে না কি? স্যার, ওইটা আসবে না, এখানে শুধু মৃত্যু বা গুরুতর আঘাতের ক্ষেত্রে। ভালো। গলায় ফাঁস লাগিয়ে মরা, পানিতে ডুবে মরা, বিষ পানে মরা, মৃতদেহের লক্ষণগুলো কি কি আলোচনা করুন। এটা কি কোনো ধারা আছে? জি না স্যার, ওই 174 স্যার, পিআরবি 174 299 যে। অনুযায়ী আর কি। কি সাইফুল, হ্যাঁ কত কত কও? স্যার, এর জন্য তো নির্দিষ্ট ধারা নেই। পিআরবি 299 সিআরপি। ওই সামনে ঈদ আসছে বুঝছো, একটু বেশি করে টাকা পয়সা দিও যাতে গরুর 2টা কোরবানি দিতে পারি, একটা তো দিয়ে লাভ নাই। তো তোমরা গরু কোরবানি দেওয়ার দরকার নেই, তোমরা ছাগল কোরবানি দিও বুঝছো। ছাগল কোরবানি দিতে গিয়ে কোনটা পাঠা, হ্যাঁ, না খাসি, এটা তোমরা বোঝো নাই, বোঝো নাই। আচ্ছা, 15, তত বুঝি না। পিআরবি 303 জীবনে পড়ে দেখছো? পিআরবি 303-এ বলা আছে অ্যাপেন্ডিক্স 19, তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16, 19। এই যে, এই জন্য বলছি যে কাপড় খুলে দেখতে হবে যে খাসি না বকরি, তার মানে বই পড়তে হবে। পিআরবি 303-এ কি বলা আছে, যেহেতু প্রশ্নটা কি বলা হয়েছে, গলায় রশি দিয়ে পানিতে ডুবে বিষ পানে, এগুলো আত্মহত্যার লক্ষণগুলো কি কি? এই লক্ষণগুলো কোথায় আছে জানো তোমরা? পিআরবি 303-এ। এই পিআরবি 303-এ গিয়ে দেখো কিছুই লেখা নাই, লেখা আছে অ্যাপেন্ডিক্স 19। এই জি স্যার, অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট 19, এই পরিশিষ্ট 19-এ বলা আছে সাসপেসিয়াস পয়জনিং ডেথ, তারপরে হ্যাঙ্গিং বা স্ট্রাঙ্গুলেশন, শ্বাসরুদ্ধ করে মারা, এখানেই এই চিহ্নগুলো লেখা আছে। এরপরে পানিতে ডুবা। তুমি আন্দাজি চিহ্নগুলা দিলে হবে না, তো ওই যে আমার বইয়ের মধ্যেই আছে, বুঝতে পারছো? তো এগুলো ওই এই জন্য সফটওয়্যার তোমরা অনেকগুলো জানো না, দেখো নাই, এই সফটওয়্যার গুলোর মধ্যে পেয়ে যাবা। পিআরবি সফটওয়্যার একটা আছে, এটা মনে হয় বন্ধ করে দিচ্ছে কিনা জানি না, বাংলাদেশ পুলিশ রেগুলেশন, এখানে দেখবা। যাই হোক, তাহলে আমরা ওইটাই মারিয়ে দেবো। পিআরবি 303-এর বিধিতে উল্লেখ করা আছে অ্যাপেন্ডিক্স 19 অনুযায়ী নিম্নবর্ণিত চিহ্ন পরিলক্ষিত কি থাকে প্রথমে। আচ্ছা, এখন গলায় ফাঁসি দিয়ে মারা গেলে কি থাকে? কি থাকে? হারাহারি ভাবে দাগ গলায় থেকে অর্ধচন্দ্র গলায় রশির দাগ অর্ধচিহ্নের থাকবে। দাগ। গলায় অর্ধচন্দ্রের মতো দাগ থাকে, এই তো। হাতগুলো কিভাবে থাকে? নিচের দিকে সোজা থাকে নাকি? গিট কয়টা থাকে? ইট একটা থাকছে তারপরে পিছনের দিকে। জিহ্বা কি কামড় থাকে? তার জিহ্বার জি স্যার। মানে 2 মাড়ের মাঝখানে কামড়ানো অবস্থায় জিহ্বা মানে নিচের দিকে মলদ্বার ঝুলানো এবং অবস্থায় প্রস্রাবের তাড়া রাস্তায় পড়া। কি কোনো চিহ্ন পরিলক্ষিত হয়? মলদ্বার এমনকি যৌনাঙ্গে সামান্য বীর্য মানে ধরো মলদ্বারের আমি সংক্ষেপে মল বললাম যে এমনকি। কথাটা। এখন জি আমরা স্যার। চলে আসি পানিতে ডুবে। পানিতে ডুবে কি হবে? স্যার
পেটে পানি ভর্তি মানে পেটে হ্যাঁ, পানি কাদা থাকবে। থাকবে, মুখে কাদা হাত থাকবে, পায়ে হাতে নখে কাদা থাকবে নখে স্যার। কাদা থাকবে। হাতে হাতে হাতের কাদা মধ্যে থাকে না, কাদা পানিগুলি থাকবে। কাদার মধ্যে, অর্থাৎ যখন সে মারা যাবে তার আগে সে কামড়ে ধরে বাঁচার চেষ্টা করে পানিতে ডুবে। শরীরটা, তারপরে শরীর ফুলে যেতে পারে, চোখগুলো বড় হবে, এই তো নাকি? জি স্যার, ওই হ্যাঁ, যে পুরুষের স্তর শুকিয়ে যাবে যাক। এরকম ইয়া বিষ না- পানে মৃতদেহ, এর লক্ষণ কি? স্যার মুখ দিয়ে ফেনা বের হবে। তারপরে নাক চোখগুলো এবং কি মুখে, নাক এবং মুখে বিষের গন্ধ জাতীয় লালা নীলবর্ণ, বের হবে আর কি নীলবর্ণ স্যার। হতে পারে, নীলবর্ণ। নীলবর্ণ চোখ হবে। আচ্ছা, নীলবর্ণ হয়ে যাবে স্যার। হাতগুলো মুষ্টিবদ্ধ অবস্থায় থাকবে না? হাতগুলো মুষ্টি অবস্থায় থাকে, হাত যে এরকম কামড়া থাকে, জানো তো? জি স্যার। এই চোখ জিনিসগুলো চোখ খেয়াল রাখ। চোখ অর্ধমুদ্রিত অবস্থা যাক, থাকবে বাদ স্যার। দাও সব। স্বীকারোক্তি কি? এটা ধারা কত, রাসেল? স্যার স্বীকারোক্তি কি, ধারা কত? সেলিম, ধারা কত? স্যার কার্যবিধির 164 স্যার। সেলিম, আর স্যার কার্যবিধি 164 স্যার। কোনো সাক্ষ্য হবে? সাক্ষ্য আছে স্যার, সাক্ষ্যয়নের 24, 28। ওরা ডিম বাদ। শুধুমাত্র যদি প্রশ্ন আসে স্বীকারোক্তি বলতে কি বুঝেন, স্বীকারোক্তি কাকে বলে, বা স্বীকারোক্তি কি, তাহলে মনে করতে হবে এটি সিআরপিসির 164 ধারার প্রশ্ন। বুঝতে পারছো? আমরা কি লিখবো? স্বীকারোক্তি কাকে বলে, স্বীকারোক্তি কি, আমরা লিখবো স্বীকারোক্তি হলো অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দোষ স্বীকার। আমরা লিখবো সিআরপিসির 164 ধারা অনুযায়ী স্বীকারোক্তি হলো অভিযুক্ত ব্যক্তি কর্তৃক ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট ঘটনা সম্পর্কে বা শপথনামা পাঠপূর্বক দোষ স্বীকার। ধারা 164। আচ্ছা, ইহা কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? কত ধারা? স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? কত কত ধারা আসবে? 24 দ্বারা স্যার, 25। আ- আর কোন কোন ধারা আসবে? স্যার 24, 25, 26। এর মতে রাসেল, কোন কোন ধারা আসবে? স্যার সাক্ষ্যয়নের 24, 25 স্যার, 26। রাশেদ, কোন ধারা আসবে? স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? ধুর, এর পড়াটাই লস, অযথা। জয়রুল, কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? আমি তোমাকে রাশেদ যতই চেষ্টা করি না কেন, নিজের থেকে যদি তুমি সজাগ না হও, আমার মতো 5টা জাহাঙ্গীর তোমাকে গুলে খাওয়ালেও তোমার কাজ হবে না, সরি। জহিরুল, সাক্ষ্যয়নের 24 স্যার। শুধু স্যার 25 আর 26 না স্যার? শুধু শোনো, 24 হবে মনে হয় স্যার। মনে টানে হয় না। আমি একটা কথা বলি, স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, তোমাকে মনে করতে হবে এটার ধারা শুধুমাত্র 24। কারণ 25-এ পুলিশের কথা বলা আছে, 26-এ পুলিশ হেফাজতের কথা বলা আছে, 27-এ পুলিশ হেফাজতের কথা বলা আছে, আর এখানে স্বীকারোক্তির কথা বলা হয়েছে। তাহলে বুঝতে হবে এটা 24 ধারা। তার মানে কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতি বা লোভ লালসা দেখিয়ে স্বীকারোক্তি আদায় করা হলে সেটি আদালতে গ্রহণযোগ্য নয়। এই কথাটাকে বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে। অথচ এটাই বিভিন্ন রাইটাররা বা মাস্টার সাহেবরা এখানে আরো 3টা 4টা ধারা দিয়ে দিবেন, 25 দিবেন, 26 দিবেন, 27 দিবেন। বুঝতে পারছো আমার কথাটা? আমার কথা কি বুঝতে পারছো তোমরা? ওই জি আর কি স্যার। স্যার, যদি হয় যদি না হয়, সবই দিছে স্যার। না, এখানে প্রশ্ন তো আমি বলি নাই। তাহলে তুমি যখন বেতন চাই আমি 300 টাকা, পড়ানোর দাও 600 টাকা, কেউ 500 টাকা, সাথে 2-3 হাজার টাকা করে দেওয়া, নাকি স্যার ভুলে দিয়ে ফেলেছি নাকি? ও ভুলটা হয় না? আমি ক্লাবে যখন খেলতে যাই, একটা ছেলে আছে, নাম হলো শাওন, কিছুই বোঝে না। তা আমি ওই যে মানে
প্রায় 4 বছর থেকে আছে, ডাইনামামে কিচ্ছু বোঝে না, একটু ইয়া টাইপের আর কি। তো ওকে যখন বলা হয় যে তুমি কি বেতনটা ঠিক মতো নেও, কয় স্যার নেই। উন্মাদকে, পাগলকে, এই মস্তিষ্ক বিকৃত, এই পাগলের চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী পাগল 10 রকমের পাগল আছে। তুমি আমিও কিন্তু মস্তিষ্ক বিকৃতির মধ্যে একটা পড়ে যাই। তো এখন পাগল খুব ভালো, তোমার কাছে 10 টাকা 20 টাকা নিচ্ছে, খাচ্ছে যাচ্ছে ঘুরতেছে, এ হলো পাগল। পাগল হলো ওই ব্যক্তি যে রাস্তার মধ্যে ধাপাস করে দিয়ে মাথা দিয়ে মরে যাচ্ছে। কথাটা কি আমার কথা বুঝতে পারছো? এখন কি জন্য কথাটা বললাম যে আসে একরকম, দেই হলে আর এক রকম, কিছু বুঝি না। তো কিছু বুঝি না, তোমাকে বুঝতে হবে যে প্রশ্ন আসছে কি, স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। এখানে কিন্তু পুলিশ হেফাজতের কথা বলা নাই, পুলিশের নিকটের কথা বলা নাই। প্রত্যেকটা ধারার আলাদা আলাদা বক্তব্য আছে। আর আমরা মাস্টার সাহেবরা না বুঝে এ মাথা ও মাথা লিখে দিছি, আমরাই ভালো বুঝি। আবার আমাকে প্রশ্ন করে অনেক সময়, স্যার এতে কি নাম্বার দিবে? তা তুমি নাম্বার দিবা কোথেকে বলো? স্বীকারোক্তি কখন গ্রহণযোগ্য নয়? তখনই গ্রহণযোগ্য নয়, 24 ধারায় বলেছে যে প্রলোভন, প্রতিশ্রুতি, লোভ লালসা দিয়ে কোনো স্বীকারোক্তি আদায় করা হলে তাহা অপ্রাসঙ্গিক, মানে কি গ্রহণযোগ্য নয়। আমরা কি ভুল করব এখানে? 25, 26, 27 দেব? না স্যার 28। হ্যাঁ, ঘিরে ঘোড়ার ডিম হবে, 28 পাইলে কথা তুমি নিয়ে আর এক বোকা, বাদ দাও। এরপরে আমরা শুধু আসি, এফএম এর প্রশ্ন তো তোমাদের বারে বারে আসে। এফএম তোমরা জানোই, এফএম কাকে বলে। আচ্ছা আচ্ছা, আমরা এখন চলে আসি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বুঝেন, বা দেহ রক্ষার অধিকার বলতে কি বুঝেন? দেহ রক্ষার অধিকার কাকে বলে বলতে পারবা এটা, রাকিব? দেহ রক্ষার অধিকার বলতে কি বুঝেন জানো? আরে 96 ধারা স্যার প্রেরণ করে স্যার। কাকে বলে? স্যার প্রেরণ করে 96 ধারা উল্লেখ উল্লেখ করা আছে, দেহ রক্ষার অধিকার বলতে ওই অধিকারকে বোঝানো হয়েছে যে অধিকার প্রয়োগ করে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে প্রতিহত করতে পারেন। অর্থাৎ দেহ রক্ষার অধিকার বলতে ওই অধিকারটাকে বোঝায় যে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে প্রতিহত করার জন্য যে অধিকার প্রয়োগ করে তাকে প্রতিহত করতে পারে, এটা হচ্ছে ভালো কথা। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কতটুকু বিস্তৃত, এটা কত ধারা? স্যার এটা 100 ধারা স্যার, সিআরপিসি প্রেরণ করে 100 ধারা স্যার। কোন ধারা হবে সেলিম? স্যার এটা কি দেহ রক্ষাতে হলে স্যার প্যানেল কোডের 100 হবে স্যার। রাইট, বুঝলাম। কোন কোন ক্ষেত্রে অপরাধ নয় এমন কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়, এটা কত ধারা? 98 ধারা। কি বেলাল, কত ধারা? স্যার 98, 106 স্যার। মনের কত ধারা? স্যার প্রশ্নটা কোন কোন ক্ষেত্রে, দেহ রক্ষার ক্ষেত্রে কোন কোন প্রশ্নটা হলো এরকমই, কোন কোন ক্ষেত্রে অপরাধ নয় এমন কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। স্যার প্রেরণ করে 100 ধারা এবং 103 ধারা স্যার। ও ঘোড়াটি, বলা আছে কোন কোন ক্ষেত্রে অপরাধ নয় এমন কাজের বিরুদ্ধে। স্যার এটা 100 103 স্যার। স্যার 98 হবে। 98। সেলিম, কত ধারা এটা? আর 106 স্যার, নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে। আমরা কি নিরপরাধ ব্যক্তির কথা বলছি এখানে?
কি আমির হোসেন, কত ধারা? স্যার এটা পেনাল স্যার কোডে স্যার পেনাল কোড 100 ধারা 103 ধারা যাবে স্যার। 98 100 161। এতক্ষণ পড়াইলাম কি রে? শুধুমাত্র 98 ধারা, পেনাল কোডের 98 ধারা। ওখানে বলা আছে যে সকল কাজ অপরাধ নয় সে সকল কাজের বিরুদ্ধে দেহরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কি যায় না। কি হলো কথাটা? কোন কোন কাজ, বলছে কোন ক্ষেত্রে অপরাধ নয় এমন কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। তোমাকে বুঝতে হবে এটি 98 ধারার প্রশ্ন। কাজটা অপরাধ নয় কিন্তু সেই কাজের বিরুদ্ধে দেহরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। আমার কথা বুঝতে পারছো? একটু চাপ পড়লে তো কিছু বোঝো না ঘোড়ার ডিম, তাহলে এতদিন পড়ে লাভ হলো কি? যাই হোক, পেনাল কোডের 98 ধারার প্রশ্ন এভাবে আসে: যে সকল ব্যক্তির কাজ আইনে অপরাধ নয় তাদের প্রতি দেহরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কি? একজন শিশুর প্রতি কি দেহরক্ষার অধিকার প্রয়োগ করা যায়? মাতাল ব্যক্তির বিরুদ্ধে কি দেহরক্ষার অধিকার প্রয়োগ করা যায়? 98 জি, ধারা। 98 ধারা, এখানে ওই 82 ধারা 83 ধারা অমুক ধারা ফালতুমি কাম চলবে না। আমার কথা কি বুঝতে পারছো তোমরা, না বোঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। আমার এক ব্যাটসম্যান আছে, এরে ব্লক করে দিতে হবে। ইন্সপেক্টর তো, এরা তো আওয়ামী লীগের আমলে থানায় ওসিগিরি করছে। ওরা এখনো আওয়ামী লীগের 5-8টা বাদ দিতে পারে নাই। মানে কোনো পুলিশ বিরোধী বিএনপির লোক অমুক বলে ওটা আমার কাছে পাঠায়, জানে যে একমাত্র সেই উল্টাপাল্টা লিখতে পারবে, ওরা তো চাকরি করে। অথচ এরা যখন থানায় চাকরি করছে এদের মানে ইয়াতে যে গরমে পাশে যে ফোন দিলে ফোন ধরে নাই, বুঝো নাই? পাঠাইছে, গল্প শেষ। স্যার ওসিগিরি করতে পারেন নাই কোনোদিন? আমার ওসি তো আমি ওসি পোস্টিং করাইছি বহু, আমার দরকার কি? অত দরকার নেই, দেখ আমরা বাদ দেওয়া সব। 1861 সনের পুলিশ আইনের বিধানের মাধ্যমে আপনি কিভাবে এলাকার অপরাধ নিবারণ এবং অপরাধীদেরকে দমন করবেন? এটা কত ধারা দেবো আমরা? পুলিশ আইনের স্যার 34 34 ক। 34 দিয়ে তো তুমি অপরাধ দমন করতে পারবে না। দমন কাকে বলে আগে বুঝতে হবে। কেস ধারার কিছু পয়েন্ট আসবে স্যার। এখানে বড় রকমের ভুল, ভালো করে দেখো। পুলিশ আইন 1861 এর বর্ণিত বিধানের মাধ্যমে আপনি কিভাবে এলাকার অপরাধ নিবারণ এবং অপরাধীদেরকে দমন করবেন। নিবারণ কাকে বলে? অপরাধ ঘটার আগে যে ব্যবস্থা নিতে হয়। তো 34 ধারা তো অপরাধ করছে বলে আমরা গ্রেপ্তার করতে পারি নাকি? এই প্রশ্নের উত্তর কোন ধারায় আমরা দেব? এখানে দেশে চার স্যার কোনো অপরাধ সংঘটিত দেখলে তার নিবারণ বা করতে হবে স্যার। কোন সংবাদ আরো পাওয়া আছে গেলে না? উচ্চতর আরো আছে না? স্যার ঊর্ধ্বতন 13 আছে স্তর স্যার, 23-এর 13 আগে আছে স্যার, 18 আছে স্যার। নো, এগুলো হবে না। 18-18 কিছু নেই, ঘোড়ার ডিম। তারা দেখি আবার তো অতিরিক্ত অতিরিক্ত পুলিশ পুলিশ নিয়ে। স্যার, অতিরিক্ত পুলিশ হবে না। এখানে যে কথাটি বলেছে যে কি ব্যবস্থা গ্রহণ করলে, পুলিশ আইনের মধ্যে যেগুলো বিষয় উল্লেখ করা আছে কি ব্যবস্থা গ্রহণ করলে কোনো অপরাধ সংগঠিত হবে না, কি ব্যবস্থা গ্রহণ করলে। তো সেখানে বলা আছে না, গ্রেপ্তারযোগ্য আসামিকে যদি আমি গ্রেপ্তার করি, যাকে গ্রেপ্তার করার ক্ষমতাবান, তাহলে কি অপরাধ হবে? আর 23-এর মধ্যে বলা আছে না যে বিনা পরোয়ানায় প্রবেশ করে তল্লাশি করতে পারবো, পারবো না? জি স্যার। আর যারা বুঝে না এরা 34-34-এর ভাই, 34-এর আত্মীয় স্বজন, এটা সুযোগ নেই। 34 ধারাটা কি? পশু জবাই করতেছে, অপরাধ তো করে ফেলছে। চামড়া ছোলাচ্ছে, এটা তো অপরাধ করে ফেলছে। পুকুর খোলা রাখছে, এটা তো অপরাধ করে ফেলছে।
সিনেমা হলের টিকিট কালোবাজারি হিসেবে বিক্রয় করতেছে, অতিরিক্ত মূল্যে অপরাধ তো করেই ফেলছে। তাহলে নিবারণ কাকে বলে? অপরাধ সংগঠিত হওয়ার আগে কি ব্যবস্থা গ্রহণ করলে এই টিকিটটা বিক্রি করতে পারবে না কালোবাজারিতে। বিষয়টা কি বুঝতে পারছো? এগুলো বুঝবা আগে। আচ্ছা, আমরা সর্বশেষ আজকের যেটা আলোচনা, জবানবন্দি জেরা এবং পূর্ণ জবানবন্দি বলতে কি বোঝেন? এটা কত ধারা মনির? একশো জবানবন্দি জেরা সাঁইত্রিশ দ্বারা এবং আর সাক্ষ্য নিয়ে 137 দ্বারা হবে স্যার। আর কোন ধারা আসবে কি? না, আসার সুযোগ নেই স্যার। জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি, আর কি কোনো ধারা আসবে? না স্যার, ক্রম হইলে 138 আসতো। আরে তুমি তো মিয়া ফাও খাওয়ার অভ্যাস তোমার বেশি, তুমি হুদাই ইফসিল্লাও কেন? ক্রমের কথা বলছি নাকি আমি? আমি বলছি জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি কাকে বলে, আমি কি ক্রমের কথা বলছি? 138। কত ধারা আসবে? 137। এক তাহলে মানে 137 স্যার। এখন যদি প্রশ্ন আসে জবানবন্দি কাকে বলে, তাহলে কত যে ধারা? পক্ষ সাক্ষী হাজির করে সেই পক্ষ একশো যখন সাঁইত্রিশ দ্বারা। কনস্টেবল তাকে আমার জবানবন্দি ওটা দেয়। কথা নেই, আমি যদি এটা উত্তর দিই, তুমি আদালতে গিয়ে প্রথম যে তোমার বক্তব্যটা দিচ্ছ এটা তোমার জবানবন্দি। জেরা কাকে বলে? জেরা ধারা কত? 37 স্যার। Right, ভালো কথা। জেরা করার উদ্দেশ্য কি, এটা কত ধারা মনির? জেরা করার উদ্দেশ্য কি মনির? স্যার, জেরা করার উদ্দেশ্য কি? নাই। সেলিম, জেরা করার উদ্দেশ্য কি? জেরা করার উদ্দেশ্য হচ্ছে স্যার সাক্ষীর সত্যবাদিতা যাচাই করা স্যার। এটা একটু সংক্ষেপে বলো দেখি। আহ, আহ, স্যার এই গরমিল বিষয়ে সাক্ষী যে সঠিক সাক্ষ্য দিচ্ছে না, এ- ওইটা এ- না, ওইটা না। জেরা করার উদ্দেশ্য হলো প্রথম বক্তব্যের সাথে পরবর্তী বক্তব্য এক কথায় হলো গরমিলের বিষয়টি নিষ্পত্তি করিবার লক্ষ্যে জেরা করা হয়। জেরা করার উদ্দেশ্য কি? গরমিলের বিষয়টি নিষ্পত্তি, এটা বুঝতে পারছো? কোন গরমিল? প্রথমে যে বক্তব্য দিয়েছে, পরে যে আদালতে বক্তব্য দিচ্ছে, এটা কত ধারা? 145। 137 স্যার স্যার। 145 স্যার, বৈপরীত্য হ্যাঁ। সাক্ষ্যের বৈপরীত্য প্রদর্শন। 137 দিলে গোল্লা খাবা, গোল্লা। যে গল্প শেষ। 145 স্যার। 145, গুড। আমরা মোটামুটি এগুলো একবারে পড়তে গেলে তো এখন ওই দৌড়ের উপরে পড়তে হবে আর কি। যা, কারো কিছু বলার থাকলে বলতে পারো। কিছু বলার আছে তোমাদের? আমির হোসেন, আমু? স্যার এটা তো সাক্ষীর অভিশংসন না স্যার। না রে এটা বাবা, এ বুঝবা না তো, হচ্ছে আমরা কথাই বলেন, অভিশংসন আলাদা, অভিশং 155। না, 45 ধারা হলো, 45 হলো জেরা। একটা 46 স্যার পরিচয় সম্পর্কে আরে জানা কি যাবে। রে, আবার কি কথা হবে? 145 ধারার বক্তব্যটা হলো কি জানো? কি উদ্দেশ্যে জেরা করা হয়? এই যে তুমি আগে এক কথা বললে, এখন এক কথা বললে, কারণটা কি? এইটা তথ্য জানার জন্য যে ক্ষমতা দেওয়া হয়েছে, এটি হলো 145 ধারা, বুঝতে পারছো? জি স্যার। আর জেরা কাকে বলে, এটি হলো 137 ধারা। কথাটা বুঝতে পারছো? অভিশংসন আলাদা, এটা 155, এগুলো বুঝবা না। ওই কার গাইড পড়ছো আল্লাহ জানে, গাইড পড়ে প্যাডের মধ্যে ভর্তি বানাইছো, অভিশংসন কারে কয় এটা তো মানেই বুঝো না। এসব বাদ। মূল বইয়ের সাথে কথা হবে। এখন বলো, কিছু বলার আছে তোমার? বেলাল হোসেন বা অন্য অন্য কেউ বলার আছে কিছু? আচ্ছা শোনো, আগামীকাল রাত্রে সকালে 7টায় ক্লাস হবে। যদি কোনো কারণে ক্লাস করতে না পারি সেটা জানাবো, যদি কোনো কারণে না পারি। আমাদের অবস্থা খুবই খারাপ, এখানে কারেন্ট গেলে 5-6 ঘন্টা থাকে না, কোনো কারণে যদি না পারি। তাছাড়া ব্যক্তিগত একটা ঝামেলা আছে, যদি না পারি জানাবো। কিন্তু সকাল 7টায় কালকে ক্লাস আছে, এই আইডিতে, এই পাসওয়ার্ডে আমরা আবার এই বিশেষ এই পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার যেহেতু কেউ কিছু বলতেছো না, সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।